আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা ক্লাস 11 থেকে 12-এ উঠেছ, অর্থাৎ সামনে থার্ড সেমিস্টার দেবে, একদম নতুন সিলেবাস, নতুন পরীক্ষা প্যাটার্ন। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার স্কুলে পরীক্ষা দিয়েছো, কিন্তু এরপরে বাইরের স্কুলে এবং কাউন্সিলের কোশ্চেনে পরীক্ষা দিতে হবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের জন্য একটা আলাদা করে বই, অর্থাৎ 6 মাসের মধ্যে একটা বই কমপ্লিট, সমস্ত এমসিকিউ কমপ্লিট। খুবই টাফ ব্যাপার। তাই জন্য আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে যেই পোর্শানগুলো না পড়লেই নয়, সেই পোর্শানগুলো দিয়ে তোমাদের জন্য উপযোগী নোটস বানিয়ে দেওয়া, যাতে এই নোটসটা পড়ে নিলে তোমরা সমস্ত এমসিকিউগুলোর অ্যান্সারগুলো করতে পারো। আগের যে ক্লাসগুলো, সেখানে আমি কি করেছি, এই চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় জলের চ্যাপ্টার, যেটা তোমাদের থার্ড সেমিস্টারের থার্ড ইউনিট। সেখানে প্রথমে ইন্ট্রোডাকশান ক্লাস, যেখানে আবহাওয়া জলবায়ু সংক্রান্ত সমস্ত কথাগুলো আছে। তারপরে করেছি ঘনীভবন নিয়ে। লাস্ট ক্লাস করেছি মেঘ নিয়ে, যেখানে মেঘের দুটো ভাগে ভাগ। প্রথম ভাগ করেছি আকৃতি, প্রকৃতি এবং রং অনুসারে, এবং দ্বিতীয় ভাগটা উচ্চতা অনুসারে, এবং তার সমস্ত শ্রেণী বিভাগগুলো। এই যে আকৃতি, প্রকৃতি এবং রং অনুসারে, সেখানে সিরাস মেঘের দুটো ভাগ, সিরোকিউমুলাস, সিরোস্ট্র্যাটাস। এখানে কিউমুলাসের দুটো ভাগ, অল্টো কিউমুলাস, অল্টো স্ট্র্যাটাস স্তর। আচ্ছা, এরপরে নিম্বাস বা বাদল মেঘ, এটা আকৃতি প্রকৃতি অনুসারে চলে গেল। এবার উচ্চতা অনুসারে 3টে ভাগ আছে: উঁচু আকাশের মেঘ, মধ্যম আকাশের মেঘ, নিচু আকাশের মেঘ। এই উঁচু আকাশের মেঘের মধ্যে সিরাস, সিরোকিউমুলাস, সিরোস্ট্র্যাটাস। মধ্যম আকাশের মেঘে আছে অল্টো কিউমুলাস, অল্টো স্ট্র্যাটাস, এবং নিম্ন আকাশের মেঘের মধ্যে আছে স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস, নিম্বোস্ট্র্যাটাস। এছাড়া উপরের দিকে প্রসারণশীল মেঘ, তার মধ্যে ভাগ আছে কিউমুলাস। প্রত্যেকটা যেটা একই রকমের ভাগ, সেটাতে একই রকমের কালার দেয়া আছে: কিউমুলাস, কিউমুলোনিম্বাস। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, যে সিরাস কথাটা দিয়ে উঁচু আকাশের, অল্টো কথাটা দিয়ে মধ্যম আকাশের, আর নিম্ব কথাটা দিয়ে নিম্ন আকাশের মেঘ বর্ণনা করা হয়। আজকে আলোচনা করব অধঃক্ষেপণ নিয়ে। সেখানে অধঃক্ষেপণের প্রত্যেকটা ভাগ, অন্য জায়গায় ছিল, অধঃক্ষেপণের প্রত্যেকটা ভাগ এবং অধঃক্ষেপণের মধ্যে মূল যে বিষয়বস্তু বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয়, সমস্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করব তোমাদের কোনো এমসিকিউতে কোনো অসুবিধা হবে না। এর মধ্যে তোমাদের একটা সুযোগ থাকছে, যে তোমরা তোমাদের পছন্দ মতো অংশে স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে নিতে পারো, কারণ সম্পূর্ণ নোটসটা করে দেওয়া আছে। যাই হোক, অধঃক্ষেপণ কাকে বলে? বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এই জলকণা বা তুষারকণা মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, তখন তাকে অধঃক্ষেপণ বলে। এর উদাহরণ কি? বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, গুঁড়ি বৃষ্টি, স্লিট প্রভৃতি হচ্ছে অধঃক্ষেপণের উদাহরণ। অধঃক্ষেপণের শ্রেণীবিভাগ, রূপভেদ অনুসারে অধঃক্ষেপণ 2 প্রকার: তরল বা জল রূপে অধঃক্ষেপণ, কঠিন বা বরফ রূপে অধঃক্ষেপণ। জল বা তরল রূপে যে অধঃক্ষেপণ, তার প্রথম বা প্রধান জিনিসটা হচ্ছে বৃষ্টিপাত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হওয়ায় উপরের দিকে উঠে যায়, উপরের দিয়ে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে এবং বিভিন্ন ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায়। সেটা মেঘের কথা আগেই বলেছি। এই যে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, এই জলকণাগুলো আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায় এবং মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে নেমে আসে, তখন তাকে বৃষ্টিপাত বলে। আমি আমার নিজের মতো করে বলছি, তোমরা স্ক্রিনে সংজ্ঞাটা দরকার হলে লিখে নিতে পারো। নিজের মতো করে বলছি মানে বোঝানোর প্রসঙ্গে নিজের মতো করে কথাগুলো এসে যাচ্ছে। বৃষ্টিপাতের এই জলকণার ব্যাস কতটা হতে পারে? 2 মিলিমিটার বা তার বেশি। এবার গুঁড়ি বৃষ্টি, প্রথমে তো বললাম বৃষ্টিপাত, আর একটা বলছি গুঁড়ি বৃষ্টি। এটা কিসের ভাগ? না, তরল রূপে অধঃক্ষেপণ। গুঁড়ি বৃষ্টি বা ড্রাইজেল কাকে বলে? উঁচু বা মধ্যম বায়ুমণ্ডলের স্তর থেকে কখনো কখনো 0.2, দেখো 2 মিলিমিটার বা তার বেশি হলে বৃষ্টিপাত। এখানে 0.5 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত জলকণা গুঁড়ি আকারে ভূপৃষ্ঠে পতিত হলে তখন তাকে গুঁড়ি বৃষ্টি বা ড্রাইজেল বলে। শীতকালে স্ট্র্যাটাস মেঘ থেকে এই ধরনের বৃষ্টিপাত হয়। এরপরে বরফ রূপে বা কঠিন রূপে অধঃক্ষেপণ, সেটা কি না? প্রথম হচ্ছে তুষারপাত। ঊর্ধ্বাকাশের মেঘে অতি শীতল জলকণা থাকলেও
এই জলকণাসমূহ অধঃক্ষেপণে প্রত্যক্ষভাবে কিন্তু অংশগ্রহণ করে না। অতি শীতল মেঘে, যেটা সুপার কুল্ড, অতি শীতল মেঘে গঠিত বরফের সূক্ষ্ম কণাকে ঘিরে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আরও ঘনীভূত হয় এবং বরফ দানায় পরিণত হয়। এর ফলে যে লিনতাপ নির্গত হয় তা জলবিন্দুকে অনেক সময় বাষ্পীভূত করে। এর ফলে বাতাস শুষ্কতর হয়, ফলে তরল জল অদৃশ্য হয় এবং বরফ দানাগুলি আয়তনে আরও বড় হয়। তখন এগুলি আরও ভারী হয়ে যাচ্ছে, আর বাতাসে ভেসে থাকতে পারে না, ভূপৃষ্ঠে পতিত হয়। একে কি বলে? একে তুষারপাত বলে। 2/2 শিলাবৃষ্টি। জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বমুখী বায়ু কখনো কখনো প্রবল গতিতে অনেক উপরের দিকে উঠে যায়। আমরা কালবৈশাখীর বৈশাখ মাসে যে কালবৈশাখী হয় তার প্রথম দিকটাতে কিন্তু এরকম শিলাবৃষ্টি দেখি। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠবে, কিন্তু যখন প্রবল বেগে ঊর্ধ্বগামী হয় সেখানে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেটা অতিশৈত্য, এমনকি সেটা হিমাঙ্কের নিচে। তাহলে আর জলকণা হবে না, ডাইরেক্ট বরফ কণার সৃষ্টি হবে। বায়ুর গতি যখন কমে যায় এই বরফ কণাগুলি পরস্পর যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায় এবং পৃথিবীর অভিকর্ষ বলের টানে সেগুলো নিচের দিকে নেমে আসে। একে কি বলে? একে শিলাবৃষ্টি বলে। কিউমুলোনিম্বাস মেঘে শিলাবৃষ্টির উৎপত্তি হয়। ভারতবর্ষে কালবৈশাখীর সময় মাঝে মাঝে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টিতে বরফ কণার পরিধি 5 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এরপরে পড়ব স্লিট বা বরফ পত্র। অনেক সময় ভূপৃষ্ঠের কাছাকাছি শীতল মেঘের স্তর ও তার উপরে উষ্ণ মেঘের স্তর অবস্থান করে। ভূপৃষ্ঠের কাছাকাছি শীতল মেঘের স্তর আর তার উপরে উষ্ণ মেঘের স্তর। মধ্য ও উচ্চ অক্ষাংশে তুষার নিচে পড়ার সময় এই উষ্ণ বায়ুস্তরের মধ্য দিয়ে আসার সময় জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি আবার যখন ভূপৃষ্ঠের কাছে শীতল বায়ুর সংস্পর্শে আসে তখন জমাট বেঁধে ক্ষুদ্র ক্ষুদ্র তুষারকণায় পরিণত হয়। এই অধঃক্ষেপণকে কি বলে? স্লিট বলে। তোমরা টার্মগুলো জেনে রাখলে অবশ্যই এমসিকিউ করতে পারবে। শিশিরপাত। ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকা জলীয় বাষ্প যখন ঘাস, গাছপালা ইত্যাদি সংস্পর্শে আসে তখন শীতল ও ঘনীভূত হয়ে তার উপর জলকণা রূপে পতিত হয়। একে শিশিরপাত বলে। এরপরে আমরা প্রধান যে জিনিস বৃষ্টিপাত তাকে ডিটেল পড়ব, কারণ আমাদের অধঃক্ষেপণেরও যেমন ঘনীভবনের কনডেনসেশনের ফরমেশন অ্যান্ড টাইপস ছিল, সেরকম অধঃক্ষেপণেরও ফরমেশন অ্যান্ড টাইপস আছে। তাই আমাদেরকে অধঃক্ষেপণের মধ্যে বৃষ্টিপাতটাকে একটু আরও ভালো করে আরও বেশি করে পড়তে হবে। বৃষ্টিপাত। জলীয় বাষ্প উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বায়ুমণ্ডলের অজস্র অ্যারোসল কণাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় ও জমাট বেঁধে আকাশের বুকে ভাসতে থাকে। এরূপ বায়ুমণ্ডলের ভাসমান জমাট বাঁধা জলকণার সমষ্টিকে কি বলে? মেঘ বলে। ক্লাউড বা মেঘ। মেঘ আরও ঘনীভূত হলে কি হবে? জলের ফোঁটা তৈরি হবে। সেই ফোঁটা যখন মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়বে তখন তাকে বৃষ্টিপাত বা রেইনফল বলে। এই বৃষ্টিপাত কখনো কখনো মুষলধারে হয়, কখনো গুঁড়ি গুঁড়ি আকারে ভূপৃষ্ঠে নেমে আসে। তবে যে সব মেঘেই বৃষ্টিপাত হবে এটা কিন্তু হয় না। বৃষ্টিপাতের জন্য দুটো গুরুত্বপূর্ণ উপাদানের প্রয়োজন হয়। সেগুলো কি কি? প্রথম উপাদান হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ মেঘ, আর দ্বিতীয় উপাদান হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ মেঘকে শীতল করার জন্য বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন উপাদান। সেটা ধূলিকণা, মানে যেটাকে এক কথায় ধূলিকণা, ধোঁয়ার কণা, যেটাকে এক কথায় বলা হয় এরোসল। এই এরোসলের উপস্থিতি প্রয়োজন হয়, কারণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে পরিণত হওয়ার সময় প্রচুর লিনতাপ ত্যাগ করে। এই লিনতাপের জন্য জলবিন্দু অনেক সময় পুনরায় বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, পুনরায় বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। সেই জন্য জলীয় বাষ্পপূর্ণ মেঘকে শীতল করে জলকণায় পরিণত করতে বায়ুমণ্ডলে ভাসমান বিভিন্ন উপাদানের এই অ্যারোসল কণার উপস্থিতি একান্ত আবশ্যক। যে তাপ বা সুপ্ত শক্তি পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে না, শুধু অবস্থান্তর ঘটাচ্ছে। অর্থাৎ এই যে জলীয় বাষ্প থেকে জল, এই যে অবস্থান্তর, এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে সুপ্ত শক্তি বা তাপের প্রয়োজন সেইটাকে বলছে কি? লিনতাপ বা ল্যাটেন্ট হিট। এই লিনতাপ প্রধানত 3 প্রকার। কীরকম? বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ, ঊর্ধ্বপাতনের লিনতাপ। কুয়াশা, শিশির, তুহিন প্রভৃতি কিন্তু
অধঃক্ষেপণ নয়, কারণ এরা বায়ুতে ভেসে বেড়ায়। এগুলি নিচের কোনোটি ঊর্ধ্বগামী বায়ু থেকে সৃষ্টি হয় না, ভূপৃষ্ঠের নিচেও নেমে আসে না। তাহলে এই যে অধঃক্ষেপণ মানে কি, উপর থেকে নিচে পড়বে, এগুলো বলছে ঊর্ধ্বগামী বায়ু থেকেও সৃষ্টি হয় না, যেটা উপর দিকে উঠে যাচ্ছে, মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টির উপর ঝরে পড়ছে, সেটাও হয় না, এবং ভূপৃষ্ঠের নিচেও নেমে আসে না। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অতিরিক্ত শীতল হলে এগুলির সৃষ্টি হয়, তাই কুয়াশা, শিশির, তুহিন এরা অধঃক্ষেপণ নয়। আবহাওয়া ও জলবায়ুর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো দৃষ্টি স্বচ্ছতা বা ভিজিবিলিটি। কোনো একটি বিশেষ দিনে কত দূর পর্যন্ত স্থান কতটা পরিষ্কার দেখা যায় তার পরিমাণকেই দৃষ্টি স্বচ্ছতা বলা হয়। ভূপৃষ্ঠের কোনো স্থানের আকাশ গাঢ় মেঘে ঢাকা থাকলে তাকে মেঘাচ্ছন্নতা বলা হয়, ক্লাউডিনেস বা মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতার দিনে বায়ুমণ্ডলের উষ্ণতা মহাশূন্যে বিলীন হতে পারে না বলে রাত্রে উষ্ণতা বাড়ে, এবং এই কারণেই মেঘাচ্ছন্ন রাত্রি মেঘহীন রাত্রির চেয়ে বেশি গরম হতে হয়। তাই মেঘাচ্ছন্ন রাত্রিতে এই যে তাপ সেটা বিকৃত হয়ে ফিরে যেতে পারে না বলে, আর মেঘহীন রাত্রিতে ফিরে যেতে পারে। তাই মেঘাচ্ছন্ন রাত্রিতে দিনের বেলা তাপটা এসে গেছে, সেই তাপটা রয়ে গেল, ফিরে যেতে পারে না বলে বেশি গরম বোধ হয়। এখানে কয়েকটা জিনিস জেনে রাখা ভীষণ জরুরি, সেটা হচ্ছে সম্পৃক্ত বায়ু কাকে বলে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সর্বোচ্চ যে পরিমাণ জলীয় বাষ্প থাকা সম্ভব, সেটাই যখন থাকে তখন সেই বায়ুকে বলে সম্পৃক্ত বায়ু। তাহলে অসম্পৃক্ত বায়ু কোনটা? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকলে সেটা পুরোপুরি সম্পৃক্ত হবে তার চেয়ে যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে ধারণ ক্ষমতার চেয়ে যদি কম পরিমাণ জলীয় বাষ্প থাকে তখন তাকে অসম্পৃক্ত বায়ু বলে। এরপরে আমরা দেখব মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট রেন। আবহাওয়া বিজ্ঞানীদের মতে খুব কম সময়ের মধ্যে 1 মিনিটেরও কম এই রকম সময়ে অল্প পরিসর স্থানে বিপুল পরিমাণ বৃষ্টি, মানে যেটা প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি যদি সংঘটিত হয় তখন তাকে বলে মেঘ ভাঙা বৃষ্টি। মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং শিলাবৃষ্টিও। মূলত পাহাড়ি অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত হয়। মেঘ ভাঙা বৃষ্টি অনেক ক্ষেত্রেই বিপর্যয় ডেকে আনে। এছাড়া কখনো কখনো মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পাবানের মতো পরিস্থিতিও তৈরি হয়, যা আশেপাশের এলাকাকে ভাসিয়ে নিয়ে যায়। আমরা কিছুদিন আগে মুম্বাইতে নুনাভালাতে দেখলাম, মানে ওনারা পাথরের উপর দাঁড়িয়ে আছেন 7 জন, জল সাইড দিয়ে বয়ে যাচ্ছিল ঠিক কথাই, কিন্তু জলের যে ধারাটুকু অতিক্রম করে ওই পাথর পর্যন্ত যাওয়া যায় তার মানে খুব কমই জলের ধারা ছিল, তাই ওনারা ওখান পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন। তারপরে জল বাড়তে বাড়তে এতটাই বাড়ে যে 7 জনকেই পুরো ভাসিয়ে নিয়ে চলে যায়, এবং জলের বেগ এবং তোড় এতটাই বেশি ছিল যে ওনাদেরকে উদ্ধার করতে যাবার মতো পরিস্থিতির সেখানে কোনো রকম অবকাশ ছিল না। তাহলে দেখো হঠাৎ করে কি এমন হলো যে মানে কিছু সময়ের ব্যবধানেই এরকম হঠাৎ করে এত জল এসে গেল। ওইটা পাহাড়ের উঁচু অংশে, যে অংশে ওনারা ছিলেন তার কিছুটা উঁচু অংশে নিশ্চয়ই এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, যেখানে হঠাৎ করে অল্প সময়ের, হয়তো সেটা 1 মিনিটেরও কম, তার মধ্যেই এই দেখো 1 মিনিটেরও কম সময়ে যদি প্রতি ঘন্টায় 100 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয় তখন এরকমভাবে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে এই মেঘ ভাঙা বৃষ্টির সময় ঘন্টায় কয়েকশো মিলিমিটার, 100 মিলিমিটার হলেই তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলবো, কিন্তু কখনো কখনো কয়েকশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হতে পারে। বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ থাকে বেশি। বর্ষাকালে পাহাড়ি অঞ্চলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যে বেশি, পাহাড়ি অঞ্চলে মানে এদিক থেকে যেটা প্রতিপাত ঢাল বলছি, এদিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা গেছে, পাহাড়টা অতিক্রম করতে পারছে না, তাই জন্য জলীয় বাষ্পের পরিমাণ বেশি। এই বাতাস এবার কী হবে, পাহাড়টা অতিক্রম করতে পারছে না বলে উল্লম্বভাবে বা উপরের দিকে উঠতে থাকবে। এই উপরে উঠতে গিয়ে হঠাৎ করে ঘনীভূত হয়ে তখন প্রচুর বৃষ্টিপাত ঘটায়। যে মেঘটা থেকে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় তার উপরের অংশে তাপমাত্রা দ্রুত কী হয়, 5 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে নেমে যায়। মেঘ ভাঙা বৃষ্টির ক্ষেত্রে মেঘের মধ্যে জলকণার সংঘর্ষ শুরু হয়,
ফলে জলকণাগুলি একত্রিত হয়ে বৃহৎ আকার ধারণ করে। এর দ্বারা পাহাড়ি অঞ্চলে বন্যা, ভূমিধস, হিমানি সম্প্রপাত, মৃত্তিকা প্রবাহ, সয়েল ক্রিপ, পুঞ্জিত ক্ষয়। দেখো এগুলো সব আমরা আগের চ্যাপ্টারে অর্থাৎ পুঞ্জিত ক্ষয়ের চ্যাপ্টারে এই যে হিমানি সম্প্রপাত, ভূমিধস, মৃত্তিকা প্রবাহ, মাড ফ্লো যেটা, সয়েল ক্রিপ, পুঞ্জিত ক্ষয়, মাস ওয়াস্টিং, এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে মেঘভাঙা বৃষ্টির ফলে। ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার উচ্চতায় অবস্থিত কিউমুলোনিম্বাস মেঘ থেকেই মূলত মেঘভাঙা বৃষ্টির সৃষ্টি হয়ে থাকে। তোমাদেরকে আগেই কি বলেছি, নিম্ব কথাটা যদি দেখো তাহলে জানবে সেটা নিচু, আর যদি শিরো কথাটা থাকে তাহলে উঁচু আকাশের মেঘ, অল্টো কথাটা থাকলে মধ্যম আকাশের মেঘ। এই কিউমুলোনিম্বাস খুব বেশি উচ্চতায় নয়, কিন্তু তার অবস্থান যদি ভূপৃষ্ঠ থেকে 15 কিমি এতটাই বেশি হয়ে থাকে তখনই এই মেঘভাঙা বৃষ্টির সৃষ্টি হয়। ক্লাউড বার্স্টের ফলে যে বড় বড় ফোঁটার সৃষ্টি হয় তা ল্যাংমোয়ার বৃষ্টিপাত নামেও পরিচিত। তাহলে এখানে ল্যাংমোয়ার কি এই কথাটাও জানলে। ক্লাউড বার্স্টের ফলে যে বড় বড় ফোঁটার সৃষ্টি হয়, তার উপরের অংশ তাপমাত্রা যেহেতু কমে গেছে তখন দ্রুত বৃষ্টির দানাগুলো একসাথে যুক্ত হয়ে আরও বড় কণায় পরিণত হচ্ছে। উদাহরণ এখানে একদম রিসেন্ট উদাহরণ দেওয়া আছে 2013 সালের 16 জুন উত্তরাখণ্ডের কেদারনাথ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে প্রচুর মানুষের প্রাণহানি, 6054 জন মানুষের প্রাণহানি ঘটে ও কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়। মেঘভাঙা বৃষ্টির ভয়ঙ্কর রূপের জন্য অনেকে একে হিমালয়ান সুনামি কোথায় দেখা যায়? সমুদ্রে দেখা যায়। সমুদ্রে যখন প্রবল জলোচ্ছ্বাস হয় সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি, মানুষ সহ জীবজন্তু প্রাণহানি ঘটে। হিমালয় অঞ্চলে তো সমুদ্র নেই, তাহলে সেখানে সুনামি কী করে হবে? কিন্তু কিসের সঙ্গে তুলনা করে? এই ভয়ঙ্কর রূপের সঙ্গে, ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপের সঙ্গে তুলনা করে সুনামি যে ধ্বংস করে দেয় হিমালয়ান সুনামি বলে অভিহিত করা হয়। এই যে বললাম রিসেন্ট ডেটা দেওয়া আছে 2024 সালের 8ই আগস্ট জম্মু কাশ্মীরের গন্ডেওয়াল জেলা ও হিমাচল প্রদেশের কুলু মানালিতে মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় 53 জন মানুষের মৃত্যু হয় ও প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। এবারে আমরা দেখব বৃষ্টিপাতের কারণগুলো। সূর্যতাপে ভূপৃষ্ঠের উপর অবস্থিত বিভিন্ন জলাশয়ের জল বাষ্পে পরিণত হয়ে বায়ুমণ্ডলে মেশে, পরে ওই জলীয় বাষ্প উপরে উঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে প্রথমে মেঘ সৃষ্টি করে। পরে ওই মেঘ আরও শীতল হলে বা বেশি পরিমাণ জলীয় বাষ্প ওই মেঘের সঙ্গে যুক্ত হলে বৃষ্টিকণার সৃষ্টি হয়, যা মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের উপর ঝরে পড়ে। তবে সব মেঘে বৃষ্টিপাত হয় না, কারণ মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টিতে পরিণত হওয়ার সময় যে লিনতাপ ত্যাগ করে তার ফলে মেঘ পুনরায় বাষ্পীভূত হয়ে যেতে পারে। সুতরাং বৃষ্টিপাতের জন্য দুটো বিষয় প্রয়োজন। প্রথমত পরিপৃক্ত বায়ু, যেখানে একদম পুরো স্যাচুরেশন বা সম্পৃক্ত হওয়ার চাইতেও পুরো বেশি পরিমাণ জলীয় বাষ্প, এই পরিপৃক্ত বায়ু। দ্বিতীয়ত তাকে শীতল করার জন্য প্রয়োজনীয় শীতলীকরণ প্রক্রিয়া বা কুলিং প্রসেস, না হলে ওই লিনতাপ ত্যাগের সময় সে আবার জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে। এছাড়া আরও দুটি বিষয় বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে, সেটা কি কি? বায়ুর প্রকৃতি এবং বায়ুর ঊর্ধ্বগম। বায়ুর প্রকৃতি কীরকম? বায়ুর প্রকৃতি যদি আর্দ্র হয় তাতে বৃষ্টিপাত বেশি হয়, অপরদিকে যদি বায়ু শুষ্ক হয় তাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকে না। আবার বায়ুর প্রকৃতি নির্ভর করে তার উৎপত্তি স্থলে। যদি উৎপত্তি মহাদেশ ভাগ হয় তখন তাতে জলীয় বাষ্প থাকবে না। যদি বায়ুর উৎপত্তি সমুদ্রের উপর থেকে হয় তখন তাতে জলীয় বাষ্প থাকবে, বায়ু আর্দ্র হবে এবং তাতে বৃষ্টিপাত হবে। তাই বায়ুর প্রকৃতির উপর বৃষ্টিপাত নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে বায়ুর ঊর্ধ্বগমন, আপার এয়ার সার্কুলেশন। জলীয় বাষ্পপূর্ণ বায়ুর ঊর্ধ্বগমন না ঘটলে বায়ু শীতল ঘনীভূত হয় না। তাতে কি হয়? ফলস্বরূপ তাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ নিচের অংশের তাপমাত্রা বেশি। এই নিচের অংশে বেশি তাপমাত্রা থাকার কারণে বায়ু ঘনীভূত হওয়ার বদলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কী হবে? আরও বেড়ে যাবে। অপরদিকে বায়ুর ঊর্ধ্বগমন ঘটলে, উপরের দিকে গমন ঘটলে তার মধ্যস্থিত জলীয় বাষ্প সহজেই ঘনীভূত হবে, কারণ উপরে তো ঠান্ডা। প্রথমে মেঘ আরও ঘনীভূত হয়ে বৃষ্টিকণা তৈরি করে। বায়ুর ঊর্ধ্বগমন মোটামুটিভাবে নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। কি? বায়ুর প্রবাহপথে কোনো উচ্চভূমি অবস্থান করলে বায়ু ঊর্ধ্বমুখী হতে বাধ্য। ধরো বঙ্গোপসাগরীয় শাখা, আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পাচ্ছে, বঙ্গোপসাগরীয় শাখা হিমালয়ে বাধা পাচ্ছে। বাধা পাওয়া মানে সে উপরে উঠতে বাধ্য। 2.
দুটি অনুভূমিক বায়ুর যদি মুখোমুখি সংঘর্ষ হয় তখনও একটা বায়ু ঊর্ধ্বমুখী হবে। 3, বায়ুমণ্ডলে কোনো কারণে আলোড়ন সৃষ্টি হলে বায়ু ঊর্ধ্বমুখী। উষ্ণতার পার্থক্যের ফলে বায়ুমণ্ডলে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার প্রভাবেও বায়ু ঊর্ধ্বমুখী হয়ে থাকে। তাহলে বায়ুর ঊর্ধ্বগমন আবার বায়ুর প্রকৃতি, বায়ুর ঊর্ধ্বগমন আবার বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছো এবং লিখে নিয়েছো আশা করি। এবার বৃষ্টিপাত যে সংঘটিত হচ্ছে, এই বৃষ্টিপাত সংঘটন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব, কী তত্ত্ব আছে? জলীয় বাষ্পপূর্ণ ঊর্ধ্বগামী হালকা বায়ু উপরে গিয়ে শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। ছোট ছোট জলকণাগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আয়তনে বৃদ্ধি পায় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে আসে। ভূপৃষ্ঠে একসঙ্গে বহু জলকণার পতনকে কী বলে? বৃষ্টিপাত। বৃষ্টিপাত সম্পর্কে যে সমস্ত তত্ত্ব রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল হিমোকেলাস তত্ত্ব এবং সংঘর্ষ সম্মিলন তত্ত্ব। আমরা বৃষ্টিপাত সম্পর্কিত এই তত্ত্বগুলি এবার পড়ব। হিমোকেলাস তত্ত্ব, যেটা আইস ক্রিস্টাল থিওরি। 1933 খ্রিস্টাব্দে নরওয়ের আবহাওয়াবিদ টর বার্জেরান এই তত্ত্বটি উপস্থাপন করেন। পরবর্তীকালে জার্মান আবহাওয়াবিজ্ঞানী ফিন্ডেশন এই তত্ত্বের কিছু পরিমার্জন করেন, তাই এই তত্ত্বটি বার্জেরান ফিন্ডেশন তত্ত্ব নামেও পরিচিত। এই তত্ত্ব অনুযায়ী মেঘের মধ্যস্থিত জলকণা অনেক সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে বরফ হয় না, এমনকি -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও বরফ কণার পরিবর্তে অতি শীতল জলকণা লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? তাহলে ফিন্ডেশন প্রথম লক্ষ্য করেন কি, যে মেঘের মধ্যস্থিত জলকণা অনেক সময় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও বরফ হয় না, এমনকি -40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও বরফ কণার পরিবর্তে অতি শীতল জলকণা। তোমরা বলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিচে নামলে তখন কি আর সেটা জলকণায় থাকবে? তখন তো বরফ হয়ে যাবে। তাহলে দেখছেন যে -40-এও কিন্তু বরফ কণার পরিবর্তে জলকণা লক্ষ্য করা গেছে। এই অবস্থায় অস্থির মেঘপুঞ্জের মধ্যে উষ্ণতা যখন হিমাঙ্কের নিচে থাকে তখন জলবিন্দু, যেটা রেন ড্রপলেটস, এবং বরফকুচি আইস ক্রিস্টাল একসঙ্গে দেখা যায়। কিছুটা বরফ হয়ে গেছে আর কিছুটা জলকণাতেও রয়ে গেছে, ফলে দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। বরফ পৃষ্ঠের উপর বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ জলপৃষ্ঠের উপর বায়ুর সম্পৃক্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি। বরফ পৃষ্ঠের উপর বায়ুর বাষ্পচাপটা বেশি। মেঘের মধ্যে পাশাপাশি অবস্থিত অতিশীতল জলকণা ও বরফ কণার বাষ্পচাপের এই ভিন্নতার জন্য জলকণা থেকে বাষ্পীভবন এবং বরফ কণার উপর থেকে ঘনীভবন হয়ে থাকে। জলকণাটা বাষ্পে পরিণত হচ্ছে এবং বরফ কণা ঘনীভূত, আরও ঘনীভূত হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না সব জলকণা বরফ কণায় রূপান্তরিত হয় ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়া সবচেয়ে বেশি ক্রিয়াশীল হয় 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5 ডিগ্রি বা 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে। আয়তন ও ওজন বাড়তে থাকায় বরফ কণা বা হিমকেলাসগুলি তখন কী হবে? নিচের দিকে নামতে থাকবে। বায়ুপ্রবাহের ফলে বরফ কেলাসগুলি ভেঙে গিয়ে বরফাকর্ষী কণা ফ্রিজিং নিউক্লিয়াই রূপে পরিবর্তিত হয় বা বরফাকর্ষী কণার রূপ নেয়। জলবিন্দু গঠনের জন্য যেমন কোনো মাধ্যম ধূলিকণাকে আশ্রয় করার প্রয়োজন হয়, তেমনি বরফকুচিগুলি যখন পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে ধীরে ধীরে আয়তনে বাড়ে, বরফকুচিগুলির পরস্পর একসাথে জমাট বাঁধা এবং বৃহৎ পাতলা যে বরফ পাতে পরিণত হয়। তাহলে বরফকুচিগুলি পরস্পর সংঘর্ষে জমাট বাঁধে এবং বৃহৎ পাতলা বরফ পাতে পরিণত হয়। এগুলি বড় ও ভারী হলে বায়ুতে ভেসে থাকতে না পেরে অভিকর্ষের টানে নেমে আসে। এই বরফপাত যখন ঘটে তখন এগুলির পতনের গতি ঊর্ধ্বগামী বায়ুর স্রোতের চেয়ে বেশি হলে এগুলো নিচের দিকে নামতে থাকে। পতনশীল বরফের পাতলা পাত বা বরফকুচি যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক উষ্ণ বায়ুস্তর অতিক্রম করে আসে তখন এগুলি গলে গিয়ে বৃষ্টিবিন্দুতে পরিণত হয়। তাই এগুলি বৃষ্টিবিন্দু না বরফকুচি হিসাবে পতিত হবে তা নির্ভর করবে যেই বায়ুমণ্ডল দিয়ে আসছে সেই বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর। এরপরে আমরা পড়ব সংঘর্ষ মতবাদ। বায়ুতে ভাসমান জলবিন্দুর উপর 3 প্রকারের শক্তি কাজ করে। প্রথমত 1 মাধ্যাকর্ষণ শক্তি, 2 বায়ুর প্লবতা, 3 ঘর্ষণজনিত মন্দন শক্তি। এই 3টি শক্তির মধ্যে 2টি অর্থাৎ প্লবতা ও ঘর্ষণজনিত মন্দন শক্তি কাজ করে উপরের দিকে এবং মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে নিচের দিকে। মাধ্যাকর্ষণ শক্তি
যখন প্লবতা ও ঘর্ষণজনিত শক্তির সমষ্টিগত ঊর্ধ্বমুখী শক্তিকে ছাড়িয়ে যায় তখন বৃষ্টির ফোঁটা যে গতিতে নিচের দিকে নামতে থাকে তাকে আন্তিক গতিবেগ বলে। জলবিন্দুর আন্তিক গতি নির্ভর করে জলবিন্দুর আকারের উপর। জলবিন্দুর আকার যত বড় হয় তার আন্তিক গতিও তত কী হবে? বেশি হবে। অপরদিকে পতনশীল জলবিন্দুর চারপাশ দিয়ে বায়ু উপরের দিকে ওঠে, ফলে জলবিন্দুগুলির মধ্যে সংঘর্ষ হয় এবং তাদের আকার বাড়তে থাকে। জলবিন্দুর আকার 20 মিউ এম ব্যাসার্ধ থেকে যখন 200 মিউ এম ব্যাসার্ধে পৌঁছায় তাতে সময় লেগে যায় 50 মিনিটের মতো। মেঘের জলবিন্দুর আকার যদি বেশ বড় হয় তাহলে এরা দ্রুত বেগে নিচের দিকে নামতে থাকে এবং জলবিন্দুর আকার ছোট হলে ইলশে গুঁড়ি বৃষ্টিপাত হয়। তাহলে আমরা বরফ কেলাস তত্ত্ব এবং সংঘর্ষ সম্মেলন তত্ত্ব দুটোই দেখলাম। এবার আমরা দেখব বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। প্রকৃতি, বৈশিষ্ট্য, উৎপত্তির পার্থক্য অনুসারে বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাদ বৃষ্টিপাত। প্রথমে দেখব পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। আমরা জানি পরিচলন বৃষ্টিপাতের সংজ্ঞাটা আমরা ক্লাস 8 থেকে জেনে আসছি, যে ভূপৃষ্ঠের জলরাশি সূর্যতাপে উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায়, উপরে গিয়ে শীতল ভারী হয়ে সেই স্থানেই যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলে পরিচলন বৃষ্টিপাত। এবং মূলত এটা নিরক্ষীয় অঞ্চলে দেখা যায় এবং নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলের দিকে এই ধরনের বৃষ্টিপাত হয়। এর পদ্ধতিটা কি না, দিনের বেলায় সূর্যের তাপে যাবতীয় জলাশয়ের জল বাষ্পীভূত হয়ে, সমস্ত জল নয়, মানে সমস্ত জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠে যায়। বাষ্পপূর্ণ যে আর্দ্র বায়ুপুঞ্জ সেটা হালকা হয় উপরের দিকে উঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, যার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা থাকে 78%। এই মেঘ আরও শীতল হয়ে জলকণায় পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে বৃষ্টিকণা রূপে ঝরে পড়ে। একে পরিচলন বৃষ্টিপাত বলে। পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয় বলে একে 4 o'clock রেন বলে। এখানে একটা পরিচলন বৃষ্টিপাতের ছবি দেওয়া আছে। দেখো, জলভাগের জল বা স্থলভাগের মানে যেখান থেকে জল বাষ্পীভূত হয়ে যাবে ওখানেই উপরে উঠে ঘনীভূত হয়ে সেখানেই বৃষ্টিপাত ঘটাবে। এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এখানে কোনো পাহাড় পর্বতের উপস্থিতির দরকার নেই। এরপরে আমরা দেখব পরবর্তী বৃষ্টিপাত। আচ্ছা, এখানে পরিচলন বৃষ্টিপাত তোমরা বড় হয়েছে, বেশ কিছু জিনিস জানতে হবে। এর সংগঠন স্থান, এর বৈশিষ্ট্য। উষ্ণ আর্দ্রবায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহের জন্য প্রথমে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়। কিউমুলোনিম্বাস আমি আগেই পড়িয়ে এলাম। কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয়, পরে তা থেকে ওই স্থানেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত সংঘটিত হয়। এই মেঘ বেশি দূর পর্যন্ত কিন্তু বিস্তার লাভ করে না, তাই যেখানে উঠে যায় সেখানেই বৃষ্টিপাত ঘটে এবং এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ীও হয় না। পরিচলন বৃষ্টিপাত ক্ষণস্থায়ী হলেও এর তীব্রতা কিন্তু বেশ বেশি। বৃষ্টিপাতের পর আকাশ পরিষ্কার হয়ে যায়। সংগঠনের স্থান, এরূপ বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ধরে, নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালের শুরুতে এবং ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বসন্তকালে ও শরৎকালে মাঝে মাঝে সংঘটিত হয়। এরপরে পড়ব শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কোথায় হয় না, কোনো পাহাড়ে বাধা পেলে। কে বাধা পাবে? জলীয় বাষ্পপূর্ণ বাতাস। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে যখন তার প্রতিপাত ঢালে বৃষ্টিপাত ঘটায় তখন তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এই বৃষ্টিপাতের পদ্ধতিটা কি না, সমুদ্র বা কোনো বিস্তৃত জলভাগের উপর থেকে বয়ে আসা কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবাহ পথে কোনো পাহাড় পর্বত অবস্থান করে, তাহলে ওই বায়ু পাহাড়ে বাধা পেয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে বাধ্য হয়। ঊর্ধ্বমুখী আর্দ্র বায়ু ক্রমশ শীতল এবং প্রসারিত হয়ে পড়ায় বায়ু মধ্যস্থ জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে এবং মেঘ ও জলকণা তৈরি হয়। পর্বতের যে ঢালে বায়ু বাধাপ্রাপ্ত হয় সেই ঢালে, এই দেখো এখানে পাহাড়ের গা বেয়ে বেয়ে উপরে উঠে গেছে, উপরে উঠলেই ঘনীভূত হবে, কারণ উপরে উঠলে উপরের বাতাস শীতল, ঘনীভূত হয়ে ওই ঢালেই বৃষ্টিপাত ঘটে এবং মেঘ ও জলকণা তৈরি করে। পর্বতের যে ঢালে বাধাপ্রাপ্ত হয় সেই ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। এবং যে ঢালে বৃষ্টিপাত হলো সেই ঢালটাকে বলে প্রতিপাত ঢাল। এবং দেখো এইখানে যে প্রতিপাত ঢালে বৃষ্টিপাত ঘটানোর পরে যখন এই বাতাসটা উপরের দিকে উঠে গেছে তাতে জলীয় বাষ্প কমে গেছে, এবার পর্বতটা তো শেষ হয়ে গেল, তাহলে আর তার উপরে ওঠার দরকার নেই। এবার দেখছি সে বাতাস শীতলও হয়ে গেছে, নিচের দিকে নামে। নিচের দিকে নামতে গিয়ে দুটো জিনিস হয়, একে জলীয় বাষ্প শেষ হয়ে গেছে বলে বৃষ্টি হয় না, আর একটা নিচের দিকে নামার ফলে সে যত নামছে তত দেখছে উষ্ণতা বেশি, তাহলে ঘনীভূত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে কী হবে, বরং সে আরও বেশি উষ্ণ হয়ে আরও তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়।
তাহলে এই যে বিপরীত ঢালে যখন পৌঁছেছে তখন সেই বিপরীত ঢালে বৃষ্টিপাত হয় না, একে বৃষ্টির ছায় অঞ্চল বলে। অর্থাৎ অনুবাত ঢাল হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে অনুবাতের ঢালে কেন বৃষ্টি হয় না সেটা আমরা বুঝতে পারলাম। ফলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সুযোগ থাকে না, বিপরীত ঢালে সামান্য পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, একে অনুবাত ঢাল বলে। বৃষ্টিপাতের স্বল্পতার জন্য অনুবাত ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। উপরে শীতল বায়ুর সংস্পর্শে বায়ু ঘনীভূত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের প্রতিপাদ্য ঢালে বৃষ্টিপাত সংঘটিত করে, এরূপ বৃষ্টিকে শৈলক্ষ বৃষ্টিপাত বলে। যে পাহাড়ের ঢাল যত বেশি সেই অঞ্চলে ঘনীভবন প্রক্রিয়া দ্রুত হয়, প্রবল বৃষ্টিপাত ঘটায়। এখানে পাহাড়টাকে একদম খাড়াই দেখানো আছে, ঢাল বেশি, ফলে দ্রুত উপরের দিকে উঠবে, দ্রুত ঘনীভূত হবে এবং বৃষ্টিপাত তো প্রবল হবে। অপরপক্ষে পাহাড়ের অনুবাত হলে বৃষ্টিপাত কম হয়, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। সংগঠনের স্থান, এরূপ বৃষ্টিপাত বেশিরভাগ ক্ষেত্রেই পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চলে সংঘটিত হয়, যেখানে শিলং শহরটি খাসিয়া পাহাড়ের অনুবাত ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। এখানে বৃষ্টিপাতের পরিমাণ চেরাপুঞ্জি ও মৌসিনরামে বছরে গড়ে প্রায় 1350 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। আর তার উল্টো দিকে অবস্থিত শিলংয়ে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। শিলংটি বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। এটা কোন পাহাড়ে? গারো খাসি জয়ন্তিয়ার খাসি পাহাড়। এরপরে লাস্ট ভাগ ঘূর্ণবাদজনিত বৃষ্টি। ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে সৃষ্ট নিম্নচাপের আকর্ষণে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত বলে। দেখো এখানে একটা বায়ু উষ্ণ আর্দ্র, এই যেখানে উষ্ণ আর্দ্র লেখা আছে, এটা বায়ু শীতল শুষ্ক। উষ্ণ আর্দ্র বায়ু আর শীতল শুষ্ক বায়ু পরস্পরের মুখোমুখি আসছে। এই বৃষ্টিপাতটা কীভাবে ঘটে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে। ক্রান্তীয় মণ্ডলেও ঘূর্ণবাত দেখা যায় আর নাতিশীতোষ্ণ মণ্ডলেও ঘূর্ণবাত দেখা যায়। তবে ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতে কেন্দ্র তৈরি হয়, এখানে নাতিশীতোষ্ণ মণ্ডলে এরকম সংঘর্ষ হয়। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ মণ্ডলে স্বল্প পরিসর স্থানে বায়ুর উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পেলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। তখন কি হয়? উচ্চচাপযুক্ত অঞ্চলের শীতল বায়ু কুণ্ডলাকারে, এই যে বললাম নিম্নচাপের একটা কেন্দ্র তৈরি হয়, এটা ক্রান্তীয় অঞ্চলে পাক খেতে খেতে ভেতরের দিকে প্রবেশ করে। যতই ভেতরের দিকে আসবে তখন উপরের দিকে হালকা হয়ে উঠে যাবে। এই ঊর্ধ্বগামী বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প থাকে তা শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে এই যে ক্রান্তীয় অংশে একটা ঘূর্ণবাতের কেন্দ্র বা চক্ষু তৈরি করলো। অপরদিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয়? উষ্ণ আর্দ্র বায়ু ও শীতল বায়ু পরস্পরের অভিমুখে প্রবাহিত হলে এই দুই ভিন্নধর্মী বায়ুর সংযোগস্থলে একটি সীমান্ত তৈরি হয়। উষ্ণ বায়ু আসছে, শীতল বায়ু আসছে, একটা অপরটার উপর। কোনটা? শীতল বায়ুটাকে নিচে, ভারী বায়ুটাকে নিচে রেখে উষ্ণ বায়ু উপরে উঠে যায়। এর ফলে উষ্ণ এবং শীতলের বরাবর একটা সংযোগস্থল বা একটা সীমান্ত তৈরি হয়। উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর উপরে উঠে শীতল হয় এবং এর মধ্যেকার জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিবিন্দু রূপে ঝরে পড়ে। এই ধরনের বৃষ্টিপাতকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে। উদাহরণ, নাতিশীতোষ্ণ মণ্ডলে এই ধরনের বৃষ্টিপাত দেখা যায়। ভারতে অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড়ের জন্য যে বৃষ্টিপাত হয় তাও এক ধরনের ঘূর্ণবাত। সংগঠনের স্থান, ইউরোপের 3টি অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। যেমন ইউরোপের দেশগুলিতে শীতকালে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে শরৎ ও হেমন্তকালে, আন্তঃক্রান্তীয় অঞ্চলে আইটিসি ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন শীতকালে এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। ঘূর্ণবাত দুই ধরনের, এই যেটা বলছিলাম যে ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতে সবসময় কী হবে? একটা কেন্দ্রের তৈরি হবে, যেটা ঘূর্ণবাতের চক্ষু। ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত বা ট্রপিক্যাল সাইক্লোনিক রেনফল। উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে বিস্তৃত অঞ্চলে যে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়, এটা তোমরা আগেও ট্রেনে পড়ে এসছো, তাকে ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে। ক্রান্তীয় অঞ্চলের সাগর, মহাসাগরের পৃষ্ঠদেশে বেশি সূর্যতাপের কারণে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। চারপাশে তখন উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু কী হয়? ওই নিম্নচাপের দিকে ছুটে এসে প্রবেশ করে। কেন্দ্রে বায়ুচাপ কম, নিম্নচাপের কেন্দ্রে বায়ুচাপ কম থাকায় বায়ু নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ না করে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়। মানে এসে প্রবেশ কী করবে? ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। এইরূপ ঊর্ধ্বগামী বায়ু যতই উপরে উঠে প্রসারিত শীতল হয় এবং শেষে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। নিম্নচাপ যত গভীর হয় বায়ুর গতি তত বাড়ে, অর্থাৎ ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়ের কেন্দ্র বা চক্ষু একটি ক্ষুদ্র অঞ্চল জুড়ে অবস্থান করে। এই অঞ্চলটি শান্ত থাকে, কিন্তু এর চারদিকে বায়ু তীব্র গতিতে প্রবাহিত হয়ে প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টিপাত ঘটায়। আবার বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়। উষ্ণ আর্দ্র মৌসুমী বায়ু শুষ্ক স্থলবায়ুর সংস্পর্শে এলে এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এই ধরনের ঘূর্ণবাত, সেটা দুর্বল ঘূর্ণবাত থেকে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হতে পারে। তাহলে এই ধরনের ঘূর্ণবাত কিন্তু দুর্বল ধরনের ঘূর্ণবাত। উদাহরণস্বরূপ 2009 সালের আয়লা, 2013 সালের ফাইলিন, 2019 সালের ফণী, 2024 সালের দানা, এর প্রভাবে প্রচুর ঝড় বৃষ্টি এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
এরপর আমরা ক্রান্তীয় ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য দেখব। কেন্দ্রের চাপ কীরকম? ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রেও নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপের কেন্দ্র, এখানে কেন্দ্রে নিম্নচাপ থাকে, এখানে সীমান্ত তৈরি হয়। বায়ুপ্রবাহ এটাও কেন্দ্রমুখী, এটা সীমান্ত অঞ্চল। মেঘ প্রাচুর্য থাকে, এতেও মেঘবৃষ্টির প্রাচুর্য থাকে। পার্থক্য তাহলে কি? এটা সাদৃশ্য গেল। পার্থক্যের ভিত্তি কেবল উষ্ণ সমুদ্রপৃষ্ঠে উৎপত্তি ঘটে, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সমুদ্রপৃষ্ঠে উৎপত্তি হলেও স্থলভাগে উৎপত্তি ঘটে, তবে নাতিশীতোষ্ণ অঞ্চলে সীমাবদ্ধ থাকে, ক্রান্তীয় মণ্ডলে প্রবেশ করে। বায়ুর গতি, উষ্ণ আর্দ্র বায়ুর উত্থান ঘটে, উষ্ণ আর্দ্র বায়ুর উত্থান এবং শীতল বায়ুর নিমজ্জন ঘটে। বিস্তার ক্ষুদ্রতর অঞ্চলে ঘটে, উৎপত্তি স্থানের ব্যাস 70 কিমির বেশি হয় না, প্রভাবিত অঞ্চল দৈর্ঘ্য 300 থেকে 1500 কিলোমিটার। বৃহৎ অঞ্চল জুড়ে এই ঘূর্ণবাতের ব্যাপ্তি। সমচাপ রেখাগুলি বৃত্তাকার ও সমপ্রবণ, সমচাপ রেখাগুলি কম বৃত্তাকার, কম সমপ্রবণ। উষ্ণতার বন্টনে ঐক্য দেখা যায়, উষ্ণতার বন্টন অসম। সীমান্ত অনুপস্থিত, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ একটি সীমান্ত দ্বারা পৃথক। এরপরে দেখব নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাত, টেম্পারেট সাইক্লোনিক রেনফল। নাতিশীতোষ্ণ অঞ্চলে যখন দুটি বিপরীতমুখী ও ভিন্নধর্মী বায়ু মিলিত হয়, সেখানে ওই দুই বায়ুর উষ্ণতা আর্দ্রতার পার্থক্য হয় বলে উভয়ের মিলনস্থলের বা সংঘর্ষস্থলের বায়ুমণ্ডলে গোলযোগ সৃষ্টি হয়, এবং তার ফলে এই যে দুটো বায়ুর পরস্পরের দিকে এসছে, এই বরাবর একটা সীমান্ত তৈরি হয়েছে, উষ্ণবায়ু শীতল বায়ু। দেখো এখানে তার মানে উষ্ণবায়ু আর শীতল বায়ুর মিলন হচ্ছে, এবং তার ফলে সেখানে যে ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে তাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলে। যেমন উত্তর গোলার্ধের নাতিশীতোষ্ণ অঞ্চলে উত্তর পূর্ব দিক থেকে শীতল ও শুষ্ক বায়ু এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে কী বাতাস যায়? উষ্ণ আর্দ্র পশ্চিমা বায়ু। যখন পরস্পর মুখোমুখি এগিয়ে এসে মিলিত হয়, তখন উভয়ের মিলনস্থলে বা সংঘর্ষস্থলে দুটি আলাদা সীমান্তের উৎপত্তি হয়। উষ্ণ বায়ু যেখানে শীতল বায়ুর মধ্যে বক্রাকারে প্রবেশ করে, সেই সীমানাকে উষ্ণ সীমান্ত, আবার শীতল বায়ু যেখানে উষ্ণ বায়ুকে এসে ধাক্কা দেয়, সেই সীমানাকে শীতল সীমান্ত বলে। এখানে একটা জিনিস খুব আরও সহজ করে বলা যায়, সীমান্ত তৈরি হয়েছে। একটা সীমান্তে উষ্ণ বাতাস, শীতল বাতাস দুটো পরস্পর ধাক্কা খেয়েছে। যে উষ্ণ বাতাসে উপরে উঠে গেছে, উপরে গেছে ভারী হয়ে গিয়ে সে শীতল বাতাসকে ঠেলবে। এখানে উষ্ণ বাতাস বেশি শক্তিশালী, তার নাম উষ্ণ সীমান্ত। এবার শীতল বাতাস এখানে তখন জায়গা পাচ্ছে না, শীতল বাতাস উষ্ণ বাতাসকে ঠেলছে, এখানে এটা হচ্ছে শীতল সীমান্ত। যেই অঞ্চলটাতে যেই বাতাস বেশি শক্তিশালী, সেই অঞ্চলটার নাম সেই সীমান্ত। এবার দেখব উষ্ণ সীমান্তে বৃষ্টিপাত। উষ্ণ সীমান্ত অঞ্চলে উষ্ণবায়ু শীতল মেরুবায়ুর উপরে উঠে যায় এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটে। শীতল সীমান্তে বৃষ্টিপাত। শীতল সীমান্তে শীতল বায়ু অধিক শক্তিশালী হয় এবং উষ্ণবায়ুকে পিছন থেকে ঠেলে দেয়। শীতল সীমান্তে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ঘটে। উদাহরণ, শীতকালে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলোতে এই বৃষ্টিপাত হয়। ইউরোপের বিভিন্ন অঞ্চলে শীতকালে এই বৃষ্টিপাত হয়ে থাকে। একটা জিনিস জেনে রাখো, সমবর্ষণ রেখা কাকে বলে? পৃথিবীর যেসব স্থানে বৃষ্টিপাতের পরিমাণ একই রকম, মানচিত্রে সেই সব স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায়, সেই রেখাকে বলে সমবর্ষণ রেখা। এরপরে আমরা পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের একটু তুলনা দেখব। প্রথমে একটা পরিচালন, মাঝেরটা শৈলক্ষেপ, ধারে আছে ঘূর্ণবাতজনিত। পরিচালনের সংজ্ঞা কি? ভূপৃষ্ঠে জলরাশি সূর্যের তাপে উত্তপ্ত হয়ে জলীয় বাষ্পরূপে ঊর্ধ্বাকাশে উঠে সম্পৃক্ত শীতল ও ভারী হয়ে সেই স্থানে বৃষ্টিরূপে পতিত হলে তাকে পরিচালন বৃষ্টিপাত বলে। শৈলক্ষেপ বৃষ্টিপাতের সংজ্ঞা কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিপাতের ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে বলে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত কাকে বলে? ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে নিম্নচাপের আকর্ষণে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে শীতল হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত বলে। সংজ্ঞাবাদ দিয়ে পরের পয়েন্ট, সংঘটনের স্থান। পরিচালন বৃষ্টিপাত কোথায় হয়? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর এবং প্রান্তীয় হয়ে গেছে, এটা ক্রান্তীয় বলবো। ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে গ্রীষ্মকালে মাঝে মাঝে এই বৃষ্টিপাত হয়। আর শৈলক্ষেপ বৃষ্টিপাত যে কোনো পার্বত্য অঞ্চল। আর ঘূর্ণবাতজনিত বৃষ্টি ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই প্রকার বৃষ্টিপাত হয়। উৎপত্তির কারণ। পরিচালন বৃষ্টিপাতের উৎপত্তির কারণ কি? জলভাগ থেকে বাষ্পীভবন ও তা ঊর্ধ্বগামী হয়ে ঘনীভবন ঘটার ফলে এই ধরনের বৃষ্টিপাত হয়। শৈলক্ষেপ বৃষ্টিপাত উৎপত্তির কারণ কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধাপ্রাপ্ত হলে এই ধরনের বৃষ্টিপাত ঘটে।
ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাতের সৃষ্টির কারণ কি? উষ্ণ শীতল বায়ুর পরস্পর সীমান্তে আগমন অথবা হঠাৎ নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হলে এই ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। সময় প্রায় প্রতিদিন বিকেলে এই বৃষ্টিপাত হয়। কোন বৃষ্টিপাত বলছে? শৈলক্ষেপ বছরের বিশেষ সময়, যেমন আমাদের মৌসুমী জলবায়ুতে আমরা গ্রীষ্মকালের পরবর্তী সময়ে দেখি, আর ঘূর্ণবৃষ্টি বিশেষ বিশেষ সময়ে এই বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের ধরন, পরিচালন বৃষ্টিতে কিছুক্ষণ মুষলধারে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে যায়। শৈলক্ষেপ বৃষ্টিতে কখনো অল্প কখনো অনেকক্ষণ ধরে ভারী বৃষ্টি হয়, এমনকি একটানা 2 দিন পর্যন্ত স্থায়ী হয়। আর ঘূর্ণবাতজনিত বৃষ্টিতে এই বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী এবং বেশিরভাগ সময় ঝিরঝিরে বৃষ্টি হয়, আর বৃষ্টির সঙ্গে বইতে থাকে কি? ঝোড়ো বাতাস। এরপরে আমরা দেখব মানব জীবনে বৃষ্টিপাতের প্রভাব। এখানে কথাই নেই, মানব জীবনে বৃষ্টিপাতের প্রভাব অপরিসীম। মানুষের জীবনে বৃষ্টিপাতের প্রভাব অপরিসীম। এই বৃষ্টিপাত দ্বারা পৃথিবীতে কঠিন তরল গ্যাসীয় অবস্থায়, কালকে যে ক্লাসটা করেছি ঘনীভবনে, সেখানে জলচক্র আলোচনা করেছি। জলচক্রের সমতা রক্ষিত হয় একমাত্র বৃষ্টিপাত দ্বারা, এবং এই বৃষ্টিপাত দ্বারা কী সম্ভব হয়েছে? প্রাণের অস্তিত্ব রক্ষা। যদি বৃষ্টিপাত না থাকতো উদ্ভিদ প্রাণীকুলের জন্ম বিস্তার কোনো কিছুই সম্ভব হতো না। পৃথিবীতে প্রতিনিয়তই জলের যোগান অব্যাহত রেখে চলেছে বৃষ্টিপাত। তাই বলতে পারি আমরা বৃষ্টিপাতের জন্যই বেঁচে আছি। চাষাবাদ ও খাদ্যাভ্যাস, বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন, আর এই দৈনন্দিন খাদ্যের যোগান আসে কৃষিকাজ থেকে। বৃষ্টিপাত ছাড়া এই কৃষিকাজ অসম্ভব। বৃষ্টিপাতের পরিমাণ ও প্রকৃতির উপর কৃষিজ ফসলের প্রকৃতি নির্ভর করে। ফসলের প্রাপ্তির উপর নির্ভর করে গড়ে ওঠে মানুষের খাদ্যাভ্যাস। মানুষের জীবন জীবিকা, পৃথিবীতে বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা হলো কৃষিকাজ, যা বৃষ্টিপাত ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আবার এই কৃষিজ ফসলকে ভিত্তি করে গড়ে উঠেছে অসংখ্য কৃষিভিত্তিক শিল্প। ফলে পৃথিবীতে কৃষি আর শিল্পের ধারা অব্যাহত যাতে থাকে, তার জন্য বৃষ্টিপাতের গুরুত্ব অপরিসীম। মানুষের বাসগৃহ, মানুষের বাসস্থানের প্রকৃতি, অর্থাৎ ঘরের ছাদটা সমতল হবে না ঢালু হবে, সেটাও বৃষ্টিপাতের প্রকৃতি ও পরিমাণের উপর নির্ভর করে। পোশাক পরিচ্ছদ, বৃষ্টিপাতের প্রকৃতি ও পরিমাপের উপরেই মানুষ কী ধরনের পোশাক পরবে সেটা নির্ভর করে। বৃষ্টিবহুল নিরক্ষীয় অঞ্চলের মানুষ পোশাক পরিচ্ছদ, বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল যে অঞ্চল, সেখানে মানুষের পোশাক পরিচ্ছদ সম্পূর্ণ আলাদা। যোগাযোগ ব্যবস্থা, বৃষ্টিপাতের উপর নির্ভর করে গড়ে ওঠে বনভূমি বা রুক্ষ মরুভূমি। আবার বৃষ্টিপাতের উপরই নির্ভর করে কৃষি শিল্পের সাফল্য। কোনো সফল অর্থনীতি কোনো অঞ্চলে গড়ে তোলে কি? উন্নত যোগাযোগ ব্যবস্থা। এখানে বেশ কিছু ভৌগোলিক পরিভাষা দেওয়া আছে, দেখো। বায়ুমণ্ডল, আবহাওয়া, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। জলবায়ু, সম্পৃক্ত বায়ু, অসম্পৃক্ত বায়ু, লীন তাপ, চরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতার গুণাঙ্ক, ঘনীভবন, শিশিরাঙ্ক তাপমাত্রা, তুষারপাত, শিশির, ধোঁয়াশা, কুয়াশা, রাইন, শিলাবৃষ্টি, তুহিন, সাবমিলেশন, স্লিট, কুহেলিকা, কুজ্ঝটিকা বা মিস্ট, মেঘ, পরিচালন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, বৃষ্টির ছায়া অঞ্চল, ঘূর্ণবাতজনিত বৃষ্টি। এর পরের ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ, আমি সমস্ত ধরনের এমসিকিউ আলোচনা করব। ঠিক আছে, মন দিয়ে চ্যাপ্টারগুলো পড়বে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আবারও বলছি, এমসিকিউ সলভ করার জন্য কিন্তু চ্যাপ্টারটা ভালো করে জানা খুব জরুরি।